আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 15 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দীপা আবার বলতে গেল, শুনুন না, সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না। তার আগেই হঠাৎ আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই। দীপা মেঝেতে পড়ে ফেলফেল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তোর অনেক শখ না ছুটকির সাথে ঘুমানোর? এখন যা, এ রুমে একদম আসবি না। দীপা আমার এমন আচরণ দেখে অবাক হয়ে যায়। সে কান্না করছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, কানে কথা যায় না? আমার রুম থেকে বেরিয়ে যা। দীপা বুঝতে পারলো আমি খুব রেগে আছি, তাই সে কিছু না বলে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল রুম থেকে। তারপর চোখ মুছে ছুটকির রুমে গেল ঘুমানোর জন্য। দীপাকে ছুটকি নিজের রুমে দেখে কিছুটা অবাক হয়। ছুটকি ভ্রু কুচকে বলে, ভাবি তুমি এখানে কেন? কিছু কি লাগবে? দীপা বলে, আসলে আমি এসেছি তোমার সাথে ঘুমোতে। ছুটকি বলে, আমার সাথে ঘুমোবে মানে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি দেখছো ভাইয়া অসুস্থ, তোমার এখন ভাইয়ের সাথে থাকা দরকার। তুমি না থাকলে হয়তো আমি না হলে মা কেউ থাকতাম। এখন যেহেতু তুমি আছো তাই তোমার থাকা উচিত। দীপা বলে, কিন্তু ছুটকি? ছুটকি বলে, কোনো কিন্তু নয়, তুমি যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। সরি ভাবি, তুমি আমার সাথে থাকতে পারছো না। এই বলে জোর করে দীপাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। দীপা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এখন কি করবে সে? আবার রুমে ফিরে যাবে উনি যদি আবার বের করে দেয়? এসব ভাবতে ভাবতে এক পা দুপা করে আমার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা তখনও খোলা ছিল আমার রুমের। দীপা উকি মেরে দেখলো আমি ঘুমিয়েছি কিনা। এদিকে আমি তখনও ঘুমাইনি, চোখ বন্ধ করে শুয়ে আছি। আমি না চাইতো বারবার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে নিজের কাছেই খারাপ লাগে। কেন যে মেয়েটা আমাকে বোঝে না আল্লাহই জানে। এদিকে দীপা আমার চোখ বন্ধ দেখে মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। এটা ভেবে সে গুটি গুটি পায়ে আমার রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে করে আমার পাশে এসে শুয়ে পড়ল। দীপা যে রুমে এসেছে, দরজা লাগাচ্ছে, এমনকি আমার পাশে শুয়ে পড়েছে, সবকিছু আমি টের পাচ্ছি, কিন্তু কিছু বললাম না। কি বলবো, কারণ দোষটা আমার। আমার শরীর অসুস্থ, আমার বোঝা উচিত। আমি সেটা না করে উল্টো ওর সাথে খারাপ ব্যবহার করলাম। এদিকে দীপা আমার পাশে শুয়ে কান্না করছে। ওকে কান্না করতে দেখে নিজের কাছে খারাপ লাগছে। আমার বুকে ব্যথা, তাই বুকেও জড়িয়ে নিতে পারবো না, না হলে ঘুমের ভান ধরে জড়িয়ে ধরতাম। এদিকে মাথাটা খুব ধরেছে। ওর সাথে জোরে কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলাম, দেখি ওর কান্না বন্ধ হয় কিনা। কিন্তু না, সে একইভাবে কান্না করেই যাচ্ছে। আমি আর থাকতে না পেরে বললাম, দীপা প্লিজ লক্ষ্মীটি, কান্না করো না, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। এমনিতেও মাথাটা ধরে আছে, তুমি এভাবে কান্না করলে একটু পরে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এত কিছুর বলার পরেও দীপা কান্না বন্ধ করলো না, আরো দ্বিগুণ বেড়ে গেল। এবার আমি একটু রাগ দেখিয়ে বললাম, তুমি কান্না বন্ধ করবে নাকি যেটা আধুরে রেখে গেছো সেটা এখন পূরণ করব? কোনটা? দীপা কান্না করতে করতে বলে, নিজে তো ব্যথার জন্য নড়তেই পারে না, আবার আমাকে কি করবে? আমি বললাম, তোমার কি সন্দেহ হচ্ছে যে আমি অসুস্থ আছি বলে তোমাকে কিছু করতে পারবো না? দেখবে নাকি করে দেখাবো? দীপা আমার দিকে তাকিয়ে বলে, একদম ফালতু কথা বলবেন না। নিজেকে কি ভাবেন? হ্যাঁ, সবসময় জোর করে সবকিছু হয় না, তাই চুপচাপ ঘুমান। রাত অনেক হয়েছে, আর একটা কথাও যেন না শুনি। আমি বললাম, আমি ঘুমোলে তুমি কি করবে শুনি? দীপা বলে, আমি রাত জেগে বসে থাকবো, কোনো সমস্যা? আমি বললাম, শুধু শুধু বসে থেকে লাভ কি? তার চেয়ে ভালো তুমি আমার মাথা টিপে দাও, আমার মাথাটা ধরে আছে। এই কথা শুনে দীপা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তোমাকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে বলিনি, মাথা টিপে দিতে বলেছি। আমার কথা মতো দীপা উঠে আমার মাথা টিপে দিতে লাগলো, কিন্তু কান্না বন্ধ করেনি। ওর চোখের জল আমার কপালে এক ফোঁটা পড়তেই আমি বললাম, কি হলো, কান্না করছো কেন? তোমার হাজব্যান্ড এখনো জীবিত, মরেনি। আমার তো মনে হচ্ছে আমি জীবিত থাকা অবস্থায় যেভাবে কান্না করছো, আমি মরলেও মনে হয় না এভাবে কান্না করবে। মরার কথা শুনে দীপা আমার দিকে রাগে কটমট করে তাকায়, যেন মনে হচ্ছে এখনই ভরসা করে দেবে। দীপার অনিচ্ছা থাকা সত্ত্বেও কান্না বন্ধ করতে বাধ্য হলো আমার কথা শুনে, কারণ আমার বিশ্বাস নেই কখন কি করে বসি। প্রায় অনেকক্ষণ ধরে দীপা আমার মাথা টিপে দিচ্ছে। আমি বললাম, থাক, আর মাথা টেপা লাগবে না, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জাগলে আবার শরীর অসুস্থ হয়ে পড়বে তোমার, তখন আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়বো, কেউ কারোর সেবা করতে পারবো না। দীপা বলে, একদম ন্যাকামি করবেন না, বুঝেছেন? আমার রাত জাগার অভ্যাস আছে, আমার চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। আমি বললাম, কেন, আমি জেগে থাকলে কি তোমার সমস্যা হয়? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে কোনোদিন মেনে নেবে না? সারা জীবন কি আমরা এরকম করে থাকবো, নাকি আমাদের একটা সুন্দর সংসার হবে, সুন্দর সুন্দর 2-4টা বেবি হবে? দীপা বলে, আমি এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি অসুস্থ, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর এসব নিয়ে কথা বলা যাবে। আমি বললাম, না, আমার এক্ষুনি উত্তর চাই, আর সেটা তুমি আমাকে এখন দেবে। দীপা বলে, অনেক রাত হয়ে গেছে, মা এসে যদি আমাদের মাঝে এরকম কথা শোনে তাহলে খারাপ ভাববে, তাই বলছে এখন ঝগড়া করা ঠিক হবে না, সকালে এসব নিয়ে কথা বলা যাবে। আমি বললাম, আমি এসব নিয়ে কথা বলতে গেলেই তুমি যে কোনো একটা অজুহাত দেখিয়ে কথাগুলো কাটিয়ে দাও। আমি শুনতে চাই তোমার সমস্যা কি? দীপা বলে, আমার কোনো সমস্যা নেই, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। এখন আমার মাথায় শুধু একটাই টেনশন, আপনি কবে সুস্থ হবেন। তাই বলছি এখন কোনো ধরনের কথা বলবেন না, আর উত্তেজিত হবেন না। আপনি যদি এখন উত্তেজিত হয়ে যান আর মাথায় টেনশন নেন,
তাহলে আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আমার মেনে নিতে অনেক কষ্ট হবে। আপনি কি চান আমি কষ্ট পাই? আমি মাথা দুই দিকে নেড়ে বুঝিয়ে দিলাম না। দীপা বলে, তাহলে ভদ্র ছেলের মতো ঘুমিয়ে পড়ুন। আমি আর একটা কথাও বললাম না, চুপচাপ দীপার কোমর জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। দীপা আতশোয়া হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। দীপা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে ভাবছে, ঘুমন্ত মুখটা একদম বাচ্চাদের মতো লাগছে, ঘুমন্ত চোখ দুটো অনেক মায়াবী। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে দীপা আমার দিকে ঝুঁকে পড়ল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে ওর মাঝে। দীপা আস্তে আস্তে আমার কাছে চলে এলো। দীপা আমার এতটা কাছে চলে এসেছে যে আমার মুখের গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। এমন মনে হচ্ছে ওর হার্টবিটে কেউ হাতুড়ি পিটাচ্ছে। দীপা আলতো করে ওর ঠোঁট জোড়া আমার কপালে বসিয়ে দিল। কয়েক সেকেন্ড ধরে রেখে সরে গেল। তারপর আমার গায়ে চাদরটা টেনে দিয়ে নিজেও সেই চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লো। আমার বুকে ওর মাথাটা আলতো করে ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। অন্যরকম একটা শান্তি অনুভব করতে লাগলো দীপা। আসলে মেয়েদের সব থেকে আস্থা ভরসা স্থান হলো তাদের স্বামীর বুকে। সারাদিন শত কষ্টের মাঝে একবার যদি স্বামীর বুকে মাথা রাখতে পারে, তাহলে তাদের সব দুঃখ উদাও হয়ে যায়। যদি স্বামী ভালো হয়তো তাহলে সে তার স্ত্রীর সব দুঃখ কষ্ট বোঝে, আর যদি খারাপ হয় তাহলে তার কোনো কথাই নেই, জীবন সুখের বদলে নরক হয়ে যায়। দীপা নিজে নিজে অনুভব করতে লাগলো আসলে স্বামীর সুখটা কোথায়। আমার বুকে মাথা রেখে সুখ খুঁজতে খুঁজতে কখন যে ঘুমিয়ে গেছে দীপা, সেটা সে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলো বাইরের মিষ্টি রোদের ছটায়। রোদের আলো দীপার চোখে মুখে এসে পড়েছে। দীপা উঠে জানালার পর্দা সরিয়ে দিল। পর্দা সরাইতে রোদ এসে আমার মুখের উপর পড়লো। তাতেই আমি গা মরামরি দিয়ে উঠলাম। এদিকে দীপা ভেবেছে এই বুঝে আমি উঠে পড়লাম, কিন্তু না, আমি আবার নড়ে চড়ে ঘুমিয়ে পড়লাম। আমাকে আবার ঘুমোতে দেখে দীপা রেগে যায়। দীপা মনে মনে বলে, অসুস্থ মানুষ, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা করবে, তাড়াতাড়ি সুস্থ হবে, তা না করে উল্টো হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে দীপা টেবিলে থাকা গ্লাসের পানি নিয়ে আমার মুখে সজনে মেরে দেয়। হঠাৎ পানির ছিটা মুখে এসে পড়াতেই আমি ধরপড়িয়ে উঠে বসি। এটা দেখে দীপা খিলখিল করে হাসছে। এটার জন্য আমি অনেকটা রেগে যাই, ওর দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকি। আমি বললাম, এটা কি হলো? আমার এত স্বাদের ঘুম তুমি উধাও করে দিলে, তাও আবার এত সকাল সকাল। এটা করার কারণ কি? দীপা বলে, আপনার মতো আলসিয়া মানুষ আমি আর কখনো দেখিনি। কেউ এত সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে? আমি বললাম, কেউ থাকে কিনা আমি জানি না, তবে আমি ঘুমিয়ে থাকি। তুমি আমাকে এভাবে জাগালে কেন? দীপা বলে, আমার মন চেয়েছে তাই আমি জাগিয়ে দিয়েছি। আপনার মন চাইছে তাই আপনি ঝগড়া করছেন, কিন্তু আমার এখন ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। সকাল হয়ে গেছে, এখন আমি বাইরে যাব, দেখি বাইরের পরিবেশটা কেমন। আমি বললাম, বাইরে যাই মানে কি? আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এখন তুমি বাইরে যাবে? তাহলে আমি একা রুমে থেকে কি করব? দীপা বলে, আপনি কি করবেন সেটা আমি কি করে বলবো? একটা কাজ করুন, আপনি বসে বসে ললিপপের মতো বৃদ্ধাঙ্গুল চুষতে থাকুন। এই সুযোগে আমি একটু ঘুরে আসি। আমি বললাম, কি বললে? তুমি আমাকে ছোট বাচ্চা মনে করো নাকি? দীপা বলে, তা নয় তো কি। আমি বললাম, দেখো ভালো হবে না বলে দিচ্ছি, আমার মেজাজ খারাপ করো না কিন্তু, তাহলে কিন্তু। দীপা বলে, এই তাহলে কিন্তু কি? তাহলে কিন্তু বলে ভয় দেখাবেন না, আপনার দূর কত দূর আমার জানা আছে, তাই বেশি ভয় দেখাতে আসবেন না। আমি বললাম, এত বড় সাহস তোমার, তুমি আমাকে এভাবে কথা বলো? ওকে, আমিও দেখছি, আমাকে সুস্থ হতে দাও, তারপর তোমাকে আমি কি করি সেটা তুমি হারে হারে টের পাবে। দীপা বলে, সেটা না হয় পরে দেখা যাবে, এখন সময়টা আমার, বুঝেছেন? তাই হাতছাড়া করতে চাই না। এই বলে আমাকে মুখ ভেজকে দিয়ে চলে গেল। দীপা চলে যাওয়ার পর আমি বললাম, উফ, আর কতদিন যে লাগবে সুস্থ হতে? সুস্থ আগে হয়ে নেই, তারপর দেখবো তুমি কত দূর যেতে পারো আর আমি কত দূর যেতে পারি। দীপা রুম থেকে বেরিয়ে যেতেই দেখে ছুটকি ওর রুম থেকে বেরিয়ে আসছে। ছুটকি বলে, কি ভাবি, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? দীপা বলে, আমি প্রতিদিন এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। ছুটকি বলে, প্রতিদিনের রাত আর আজকের রাত কি এক ভাবি? দীপা বলে, দেখো সকাল সকাল ফাজলামো শুরু করবে না, এখন চলো নিচে, আম্মুকে একটু সাহায্য করি। ছুটকি বলে, আচ্ছা ঠিক আছে, তবে পরে সবকিছু বলতে হবে কিন্তু। দীপা বলে, কি বলবো? অনেকটা অবাক হয়ে ছুটকির মুখের দিকে তাকিয়ে রইল কথাটা বলে। ছুটকি বলে, আমি কি জানি, তবে আমি শুনতে চাই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ কি? দীপা বলে, দেখো আমি কাল সকাল থেকে এই পর্যন্ত বাসায় যাইনি, মা নিশ্চয়ই চিন্তা করছে আমাকে বাসায় যেতে হবে। ছুটকি বলে, এত সকাল সকাল তুমি বাসায় চলে যাবে? এটা হতে পারে না। দীপা বলে, আমাকে বাসায় যেতে হবে, না হলে আম্মু আমাকে ভুল বুঝবে, তখন আবার সব উল্টাপাল্টা হয়ে যাবে। ছুটকির সাথে কথা বলতে বলতে দীপা নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মা ড্রয়িং রুমে বসে আছে। দীপা মাকে বলে, আম্মু আজকে আমি বাসায় যাব, আম্মু হয়তো অনেক টেনশন করছে, আম্মুকে না বলে চলে এসেছি এখানে তাই। মা বলে, সে কি কথা, তাই বলে কিছু না খেয়ে চলে যাবি? এটা হতে পারে না, অন্তত নাস্তা করে যা। দীপা বলে, আজকের জন্য মাফ করবেন, আজকে কিছু খেতে পারবো না, আমাকে এখন বাসায় যেতে হবে। মা বলে, তাই বলে তুমি আমার বাড়ির পুত্রবধূ হয়ে একা যাবে? এটা হতে পারে না। দীপা বলে, আম্মু আমার কোনো প্রবলেম হবে না, আমি যেতে পারবো। মা বলে, আচ্ছা তুই যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোকে নামিয়ে দিয়ে আসতে। এটা শুনে দীপা পড়লো আরেক বিপদে, কারণ দীপা তো বাসায় যাবে না, সে যাবে আমার বাসায়। এখন ড্রাইভারকে নিয়ে কিভাবে যাবে সে? ড্রাইভার তো চিনে আমার বাসা। তারপর কিছু একটা ভেবে গাড়িতে উঠে বসলো। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়লো, সেখান থেকে সোজা চলে গেল আমার বাসায়। আমাকে না বলে চলে যাওয়ার কারণ হলো আমাকে শাস্তি দেওয়া কাল রাতের ঘটনার জন্য। এদিকে মা জানে না দীপা যে আমার সাথে 1 বছরের কন্ট্রাক্টে আছে, তাই যেন তাদের চোখের সামনে ধরা না পড়ে সেজন্য এটা বলে বেরিয়ে এসেছে।
একসাথে দুই দিক সমাধান হয়ে যাবে। আমার মাও সন্দেহ করবে না, আর আমাকেও শাস্তি দেওয়া হয়ে যাবে। এদিকে ছুটকি আমার রুমে আসে। আমি বললাম, ছুটকি তোর ভাবি কই রে? ছুটকি বলে, ভাবি তো সকালে বাসায় চলে গেছে। ছুটকির মুখে এই কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়লো। আমি বিস্ময়ে অবাক হয়ে ছুটকির দিকে তাকিয়ে রইলাম। দীপা বাসায় গেছে মানে কি? ও আমাকে না বলে বাসায় চলে গেল? ওর সাথে আমার ডিল হয়েছে, 1 বছর ও আমার সাথে থাকবে, আমার অনুমতি ছাড়া ও যেতে পারবে না। তাহলে আজ হঠাৎ এমন কি হলো যার জন্য আমার অনুমতি না নিয়ে চলে গেল? আমি বললাম, মানে কি বলছিস? এত সকাল সকাল কিভাবে বাসায় চলে গেল আর একা? ছুটকি বলে, আমি কিছু জানি না। আমি এত করে বললাম যে একটু পরে যাও, কিন্তু ভাবি আমার কোনো কথা শুনলো না। ভাবি বলে যে বাসায় নাকি অনেক টেনশন করছে, আর দেরি করে গেলে ভুল বুঝবে, তাই চলে গেল। আমি বললাম, তাই বলে একা চলে যাবে? কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই। ছুটকি বলে, আমি কিছু জানি না, তবে চলে গেছে এটা জানি। এখন তোর কিছু লাগবে বল, আমি এনে দিচ্ছি। আমি বললাম, আমার এখন কিছু লাগবে না, তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা। অনেকটা রেগে গিয়ে কথাটা বললাম। ছুটকি আমার কথা মতো চলে গেল। ছুটকি চলে যাওয়ার পর আমি বললাম, ওর এত বড় সাহস, আমাকে না বলে চলে গেল। আমাকে বলে গেল যে বাইরে থেকে আসছি, এই বলে আমাকে ফাঁকি দিয়ে বাসা থেকে চলে গেল। দাঁড়া দেখা পাই, তারপর মজাটা বোঝাবো। রাগের চোটে আমার পুরো শরীর কাঁপছে, নিজের রাগ আর কন্ট্রোল করতে পারছি না, তাই ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করলাম। ওর এত বড় সাহস, আমাকে না বলে বাসায় চলে যায়। রাগের চোটে মনে হয় মাথাটা ফেটে যাবে। উফ, আর কিছু ভাবতে পারছি না। আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল আমার। 2 হাতে মাথা চেপে বিছানার উপর বসে পড়লাম। এদিকে দীপা আমার বাসায় পৌঁছে লম্বা একটা ঘুম দিল। দুপুরের দিকে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে গোসল করে নিল। হালকা পাতলা কিছু খেয়ে বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কাজটা কি ঠিক করলাম? ওনাকে না বলে চলে এসেছি, আমার উপর রাগ করে আবার কোনো কিছু করে বসবে না তো? উফ, কেন যে না বলে আসতে গেলাম। এতক্ষণে ছুটকি হয়তো বলে দিয়েছে আমি বাসায় চলে গেছি। এটা শুনে নিশ্চয়ই আমার উপর রেগে ফায়ার হয়ে আছে। এদিকে ছুটকি আমার কাণ্ড দেখে মাকে ডাকতে চলে গেল। ছুটকির কথা শুনে মা দৌড়ে উপরে চলে আসলো। এসে দেখে পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে, জিনিসপত্র ভেঙে চুরে এদিক ওদিক ছিটিয়ে আছে। এসব দেখে মা অবাক হয়ে বলে, এরকম পাগলামো করছিস কেন? কেন বুঝতে পারছিস না তুই অসুস্থ? এই সময় এতটা উত্তেজিত হওয়া ঠিক না। আমি বললাম, আমি কি পাগলামি করলাম? ও আমাকে না বলে চলে গেল কি জন্য? আমাকে বললে তো পারতো। আমাকে বললে আমি কি যেতে দিতাম না? মা বলে, তুই এটা ভুলে যাস না, ওর উপর একটা পরিবারের দায়িত্ব আছে, আর তুই ওকে কিভাবে বিয়ে করেছিস সেটা তুই খুব ভালো করেই জানিস। ওর পরিবারের কেউ জানে না এই বিয়ের কথা। মেয়েটা গতকাল থেকে সারা দিন সারা রাত এখানে ছিল। ওর মা নিশ্চয় টেনশন করছে ওর জন্য। আর রুমের একই বেহাল অবস্থা করেছিস, সবকিছু ভেঙে ফেলেছিস কেন? আমি চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছি, কারণ মা এখন অনেক রেগে আছে। এখন কিছু বলা ঠিক হবে না, যদি কিছু বলি তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে সবকিছু। মা বলে, কি হলো এখন আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? খুব তো বকবক করছিলি। ছুটকি বলে, আরে আম্মু, তুমিও কি ভাইয়ের মতো পাগল হয়ে গেলে নাকি? হয়তো। ছুটকিকে থামিয়ে দিয়ে মা বলে, তোকে এখানে কোনো কথা বলতে বলিনি, তুই যেটা করছিলি সেটা কর। ছুটকি আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। মা বলে, আর তুই এটাও ভুলে গেছিস তুই এখন অসুস্থ? তোর এই শরীরে এতটা উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো হবে না। এত রাগ কোত্থেকে আসে? মেয়েটা এখন চলে গেছে, বিকেলে নিশ্চয়ই আবার আসবে। এমনটা তো নয় যে ও তোকে ছেড়ে একেবারে চলে গেছে। কিছু বলছি না বলে মাথায় চড়ে বসেছিস? আমি শুধু চুপচাপ মায়ের বকা খেয়ে যাচ্ছি, কিছু বলছি না। মা কিছুক্ষণ বকা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ছুটকি শুরু হয়ে গেল। ছুটকি বলে, এখন দেখ কেমন লাগে। তোকে আগেই বলেছিলাম বেশি রকম মাতামাতি করিস না, সুযোগ পেলেই ভাবি আবার চলে আসবে, কিন্তু তুই সেটা শুনলি না। ছুটকিও কিছুক্ষণ কথা শুনিয়ে চলে গেল। আমি সেখানে নিস্তব্ধ হয়ে বসে আছি। কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। সবাই দেখছি দীপার পক্ষ নিয়ে কথা বলছে, আমার দিকটা কেউ দেখছে না। আমি কি ভুল কিছু বললাম? আমাকে অন্তত বলে যেতে পারতো। আমি স্বামী হিসেবে কি আমার কোনো অধিকার নেই জানার? এতটুকু কি যোগ্যতা নেই আমার? কিন্তু আরেকটা কথা থেকে যায়, দীপা 1 বছরের কন্ট্রাক্টে আমার কাছে আছে। ওর মা ভাই টেনশন করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে ও চলে গেল কেন? আমি আর ভাবতে পারছি না। এই মেয়েটা আমাকে প্রতি পদে পদে কষ্ট দেবে। দীপা কি বুঝতে পারে না এই মুহূর্তে ওর সঙ্গ আমার কতটা প্রয়োজন? ও কি বুঝতে পারে না আমি ওকে কতটা ভালোবাসি? সব ভালোবাসাকে মুখে প্রকাশ করে বলতে হয়? এদিকে দীপা আমার জন্য অস্থির হয়ে ছুটকিকে ফোন দিল, কারণ আমার ফোন হারিয়ে গেছে, তাই আমাকে ফোন দিতে পারছে না। কিছুক্ষণ রিং হওয়ার পর ছুটকি ফোন রিসিভ করে বলে, আরে ভাবি তুমি কোথায়? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। ছুটকির মুখে এই কথা শুনে দীপা কিছুটা ঘাবড়ে যায়। দীপা কাপা কাপা গলায় বলে, কি হয়েছে? তোমার ভাইয়ের কিছু হয়নি তো? এরপর ছুটকি সকালের সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে দীপা ভয় পেয়ে যায়। দীপা বলে, এখন কি হবে ছুটকি? উনি তো আমাকে আস্ত রাখবে না। ছুটকি বলে, তোমার অন্যায় হয়েছে ভাবি, অন্তত ভাইয়াকে বলে যাওয়া উচিত ছিল তোমার, তাহলে আর এত কাণ্ড হতো না। দীপা বলে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, সত্যি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন উপায় কি সেটা বলো। ছুটকি বলে, এখন আর কিছু করার নেই, ভাইয়া এমনিতেও রেগে আছে, বোঝালে সে বুঝবে এমনটা কিন্তু না। তুমি ভাইয়াকে খুব ভালো করে চেনো, তারপরও যে কেন ভুলটা করতে গেলে, এখন তুমি যেভাবেই হোক বিকেলের দিকে চলে আসো। দীপা বলে, না বাবা, যে মার খাওয়ার কোনো শখ নেই, তোমার ভাইয়ের হাত নয় লোহা। ছুটকি কিছুটা অবাক হয়ে বলে, ভাবি তার মানে ভাইয়া তোমাকে মেরেছে? দীপা বলে, মারেনি আবার, সেটা আবার বলতে, একটুখানি ভুল করলেই মারে, তবে ওনার কোনো দোষ নেই, দোষটা আমার।
উনি আমাকে যেটা করতে নিষেধ করে আমি সেটা আরো বেশি করে করি। ছুটকি বলে, তাহলে ঠিক আছে, এখন আবার দ্বিতীয়বার মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, জলদি বাসায় চলে আসো। দীপা বলে, তুমি আমাকে জেনে শুনে বাঘের মুখে ঠেলে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। ছুটকি বলে, বিকেলে আসলে আমার মনে হয় না তেমন কোনো ঝামেলা হবে, কিন্তু যদি কাল আসো তখন আমি জানি না কি হয়, রাগটা হয়তো আরো দ্বিগুণ হয়ে যাবে। আমি তো বলে রেখেছি ভাবি বিকেলের দিকে চলে আসবে, অন্তত আমার মানটা রাখো। আর মা তো আছেই তোমাকে বাঁচানোর জন্য, চিন্তা কিসের, চলে আসো। দীপা একটা বড় করে নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়লো আমার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই দীপা আমাদের বাসায় চলে আসলো। মনের ভিতর একরাশ দুশ্চিন্তা আর ভয় নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। মা তখন ড্রয়িং রুমে বসেছিল। দীপাকে আসতে দেখে মা বলে, কিরে মা, কেমন আছিস? মুখ দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাসনি, এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। দীপা মনে মনে বলে, কি করে খাই মা, একটু পরে তো জমের সাথে মোকাবেলা করতে হবে, মুখ দিয়ে কি আর খাবার নামে? দীপা বলে, না মা, আমি খেয়ে এসেছি। মা বলে, দাঁড়া, আমিও তোর সাথে যাচ্ছি উপরে, এমনিতে ছেলেটা অনেক রেগে আছে তোর উপর। দীপা মাকে থামিয়ে দিয়ে বলে, না মা, আপনাকে যেতে হবে না, উনি যতই রেগে থাকুক আমাকে কিছু করবে না। মা বলে, এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলছিস মা? দীপা বলে, কারণ মা আপনি আছেন এখানে, তাই ওনার সাহস হবে না আমাকে কিছু বলার, আপনি চিন্তা করবেন না। এই বলে দীপা গুটি গুটি পায়ে উপরে এলো। যতই মাকে বলুক না না আসতে, কিন্তু মনে মনে ঠিকই ভয় পাচ্ছে। আমার রুমের দরজা খোলাই ছিল, আমি তখনও ঘুমাচ্ছিলাম। দীপা ধীর পায়ে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আমি ঘুমাচ্ছি দেখে ডাকার সাহস পেল না, তাই চুপচাপ আমার মাথার পাশে বসে পড়ে। আলতো করে আমার মাথায় হাত রেখে কপাল একটা চুমো দেয়। তারপর আমার বন্ধ চোখের দিকে তাকিয়ে বলে, সরি, আমার উচিত হয়নি আপনাকে এভাবে রেখে যাওয়া, সত্যি আমি অনেক বোকা। এই বলে দীপা আমার পাশে আধশোয়া হয়ে আমার মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে। এদিকে দীপা আচমকা আমার মাথা চেপে ধরাতে আমি মাথায় ব্যথা পাই। তাতেই আমার ঘুম ভেঙে যায় আর আমি ব্যথায় কুকিয়ে উঠি। দীপা তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলে, সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি, বেশি লাগেনি তো? এই বলে জিজ্ঞাসা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রাগান্বিত মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো জলে চকচক করছে। দীপা কান্না মুখ হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় কান্না করে দেবে। আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে দীপা বলে, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু কি করব বলুন, আপনার আর আমার মাঝে যে 1 বছরের কন্ট্রাক্ট হয়েছে সেটা নিশ্চয়ই মা আর ছুটকি জানে না। যদি জানতে পারে তখন কি হবে ভেবে দেখেছেন? তখন আপনি কি কৈফিয়ত দেবেন? আমি চাই না আর কোনো ঝামেলা বাড়ুক, তাই আমি অজুহাত দিয়ে আপনার ওই বাসা থেকে ঘুরে এসেছি। সেখানেও ঘরদুয়ার অগোছালো ছিল, সেটাও পরিষ্কার করে আসলাম। আর এতটুকু বলে দীপা আর বলতে পারছে না, ভয় কুকড়িয়ে গেল। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, আর কি বলো, চুপ হয়ে গেলে কেন? দীপা আমার চোখের দিকে তাকিয়ে বলে, মারবেন না তো? আমি বললাম, সত্যি করে বলো আর কি? দীপা আমতা আমতা করে বলে, মানে আপনাকে একটু শাস্তি দেওয়ার জন্য না বলে চলে গিয়েছিলাম, কালকে রাতের ঘটনার জন্য। ওর কথা শুনে আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইলাম। দীপা প্রহর গুনছে, আমি কি করি এখন সেটা ভেবে। আমি বুঝতে পারছি ও খুব ভয় পাচ্ছে আমাকে, তাই খুব নরম সুরে বললাম, এমনটা আর কখনো করবে না, যেখানে যাবে বলে যাবে। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল। এই বলে দীপার হাত ধরে বললাম, তোমার এমন আচরণে আমি খুব কষ্ট পাই, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? দীপা দুই দিকে মাথা নেড়ে বলে, না। আমি বললাম, তাহলে এমন করো কেন, কেন বারবার আমাকে কষ্ট দাও? এবার দীপা কান্না করে দিল। সে কান্না করতে করতে বলে, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। আমি বললাম, এটা তো তুমি প্রতিদিনই বলো, আমি আর কিছু করব না, আমার ভুল হয়ে গেছে। ঘুরে ফিরে সেই একই কাজ তুমি আবার করো কেন বলো তো? দীপা আর কিছু না বলে চুপ করে থাকে। আমি কিছু না বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। আমার বুকে আসতে দীপা জোরে কান্না করে ওঠে। ওর মুখটা আমার গলার কাছে গুজে দিয়েছে। আমি এক হাতে শক্ত করে ওর মাথা চেপে ধরে অন্য হাতে ওর কোমর ধরে নিজের আরো কাছে টেনে নিলাম। মাথায় আলতো করে একটা চুমো দিলাম। দীপার মাথা তুলে ওর ভেজা চোখে চুমো এঁকে দিলাম। দীপা অশ্রুসিক্ত নয়নে আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট তিত্তির করে কাঁপছে, যেন আমাকে ডাকছে। আমি ওর কাপা ঠোঁটে আলতো করে চুমো খেয়ে নিজের দখলে নিয়ে নিলাম। ওর নিচের ঠোঁটে আলতো করে কামড় দিয়ে চুষতে শুরু করলাম। দীপা কেঁপে ওঠে, আমার টি শার্ট খামছে ধরে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দীপা নিজেকে ছাড়িয়ে আমার চোখে চোখ রেখে বলে, এখন আর না, আপনি সুস্থ হয়ে নিন, তখন যত মন চায় তত দেব, একটুও না করব না। আমি বললাম, এই বলে ওর নাকে নাক ঘষতে থাকে। দীপা চোখ বন্ধ করে অনুভব করছে আমার পরশ। হঠাৎ দরজা খুলে যে আসলো তাকে আমরা একটু আশা করিনি, আর যে এসেছে সে যা বলল তা শুনে দুজনে স্তব্ধ হয়ে গেলাম। লজ্জায় মুখ লুকাতে পারছি না দুজনে কোথাও, এমনটা হবে ভাবতে পারিনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।